আসসালামু আলাইকুম। অপরাহ্নের জিএসটি স্পেশাল কনসেপ্ট ক্লাসে সকলকে স্বাগতম। জিএসটি এর ফিজিক্স এবং হায়ার ম্যাথের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা তোমাদের সাথে থাকব। তো আজকের ক্লাসে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা নিয়ে কথা বলবো। ক্লাসটি শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার একদম প্রাথমিক আলোচনা নিয়ে কথা বলবো। তো প্রাথমিক আলোচনার ভিতর হচ্ছে এই চ্যাপ্টারের সূচনাটা কিভাবে হলো। তো বিংশ শতাব্দীর প্রথম দিকে পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা টপিকের আবির্ভাব হয়। একটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব আর একটা হচ্ছে আপেক্ষিকতা তত্ত্ব। এই দুইটাই হচ্ছে দুনিয়া কাঁপানো দুইটা তত্ত্ব আর কি। তো কোয়ান্টাম তত্ত্ব প্রদান করা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, যেটা হচ্ছে 1900 সালে দেওয়া হয়। আর আপেক্ষিকতা তত্ত্ব হচ্ছে আলবার্ট আইনস্টাইন, যেটা হচ্ছে 1905 সালে দেওয়া হয়। আজকের ক্লাসে হচ্ছে আমরা আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে কথা বলবো। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের যে ম্যাথগুলো আছে এইগুলো হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করতে অনেকের অনেক হিমশিম খাইতে হয়। তো আজকের ক্লাসে মেইনলি আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া করা যায় বা কিভাবে সবথেকে ইজিয়েস্ট ওয়েতে করা যায় আমরা সেটা নিয়েই কথা বলবো। আমরা যদি আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে একটু কথা বলি, আইনস্টাইনের ওই আপেক্ষিকতা তত্ত্বের মূল ভাবটা যদি আমরা বলি, কোনো বস্তু যদি আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল থাকে, সে আলোর বেগের কাছাকাছি বেগে যদি কোনো বস্তু গতিশীল থাকে, তাহলে তার যে কোয়ান্টিটিগুলো চেঞ্জ হয় তার মধ্যে একটা হইতে পারে ভর, আর একটা হইতে পারে দৈর্ঘ্য, আর একটা হচ্ছে পর্যায়কাল টি। এবার আইনস্টাইন বলছে কোনো বস্তু যদি গতিশীল হয় তাহলে তার ভরের হচ্ছে বৃদ্ধি পাবে, দৈর্ঘ্যের হচ্ছে হ্রাস পাবে। ভর হবে কি, ভর বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য সংকোচন হবে, তার সময় বা পর্যায়কাল হচ্ছে বৃদ্ধি পাবে। তো এইটাকে এইভাবে বলা হয়েছে যে ভর বৃদ্ধি পাবে, কাল দীর্ঘায়ন বা সময় বৃদ্ধি পাবে, আর দৈর্ঘ্যে সংকোচন হবে। তো এইটাকে যদি মনে রাখতে চাই আমরা এই ছন্দের সাহায্যে মনে রাখতে পারি। ভাবির সব দোষ, তার মানে হচ্ছে ভাবির ভর বৃদ্ধি, সময় বৃদ্ধি, দৈর্ঘ্যের সংকোচন। তো এই তিনটা নিয়েই আমরা ম্যাথগুলা করব। প্রথমে হচ্ছে ভর বৃদ্ধি, মানে ভরের আপেক্ষিকতা। ভরের আপেক্ষিকতায় বলা হয়েছে কোনো বস্তু স্থির অবস্থায় যে ভর থাকবে, গতিশীল অবস্থায় তার ভরটা হচ্ছে বৃদ্ধি পাবে। তাহলে আমরা সূত্রটাই একাডেমিকে এটাই পড়ছিলাম, m = m0 ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার, যেখানে ভি হচ্ছে বস্তুর বেগ, ভি হচ্ছে যে বস্তুটা গতিশীল সেই বস্তুর বেগ, ভি হচ্ছে বস্তুর বেগ। এবার দেখো এইখানে এই পার্টটার দিকে আমরা একটু আলোচনা করি। এই ভি এর মান, ভি হচ্ছে কোনো কিছুর বেগ কখনোই হচ্ছে আলোর বেগের সমান বা বড় হইতে পারে না। তার মানে এই ভি হচ্ছে অলওয়েজ সি থেকে ছোট হবে। এবার দেখো তাহলে এই ভি হচ্ছে ছোট, সি হচ্ছে বড়, তার মানে ছোট একটা সংখ্যাকে যদি বড় একটা সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে এই ভাগফলটা কি হবে, এই ভাগফলটা হচ্ছে অন থেকে ছোট হবে। তাহলে অন থেকে ছোট একটা সংখ্যা থেকে যদি অন থেকে ছোট একটা সংখ্যা আবার বিয়োগ দেওয়া হয় তাহলে এই পুরা পার্টটাও কি অন থেকে ছোটই হবে না। তার মানে এই যে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই পার্টটাকে আমরা বলতে পারি √1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এই পার্টটাকে হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে অন থেকে ছোট, মানে এটা থেকে হচ্ছে অন বড়। ওকে, এবার দেখি কোনো একটা সংখ্যাকে যদি অন থেকে ছোট একটা সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে পুরা ভাগফলটার মান কেমন হয়। যদি আমি তোমাকে বলি 5 একটা সংখ্যা, 5কে হচ্ছে অন থেকে ছোট একটা সংখ্যা দ্বারা ভাগ করো, মানে 0.5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পুরা ভাগফলটার মান কত হয়েছে, দেখো তো 10 হয়েছে। তার মানে কোনো একটা সংখ্যাকে যদি অন থেকে ছোট দ্বারা ভাগ করা হয় সেই ভাগফলটার মান হচ্ছে বৃদ্ধি পায়। তো এইখানে সেম m0 হচ্ছে একটা মান, m0কে যদি অন থেকে ছোট একটা সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে টোটাল ভাগফলের মান এই যে এটা কি বড় হবে না। তার মানে এখানে বড় কে, এখানে হচ্ছে m বড় m0 ছোট। সো আমরা লিখতে পারি এই দুইটার ভিতর m হচ্ছে বড়, m0 হচ্ছে ছোট। তাহলে আমি যদি তোমাকে বলি কোনটা স্থির অবস্থায় কোনটা গতিশীল অবস্থায়, আইনস্টাইন কি বলছে, গতিশীল অবস্থায় ভর হচ্ছে বৃদ্ধি পাবে, গতিশীল অবস্থায় ভর কি হবে, ভর হচ্ছে বৃদ্ধি পাবে, ভরের বৃদ্ধি। তাহলে এইটা হচ্ছে গতিশীল অবস্থায়, এই m হচ্ছে গতিশীল অবস্থায়, m0 হচ্ছে স্থির অবস্থায়, m0 হচ্ছে স্থির অবস্থায়। বুঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে ভরের বৃদ্ধি। যদি আমরা দৈর্ঘ্যের সংকোচন নিয়ে কথা বলি, দৈর্ঘ্যের সংকোচনের সূত্রটা এরকম ছিল L = L0 × √1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এখন সেমভাবে যদি আমি তোমাকে বলি এইটা তো অন থেকে ছোট একটা সংখ্যা, √1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এবার দেখো তো কোনো একটা সংখ্যাকে মনে করো 10কে যদি অন থেকে ছোট একটা সংখ্যা দ্বারা গুণ করা হয়, মনে করো 0.5 দ্বারা যদি গুণ করা হয় তাহলে গুণফলটার মান কেমন হবে, গুণফলটার মান কি সেই সংখ্যা থেকে হচ্ছে ছোট হয়ে গেছে না। সো এইখানেও সেম কথা, L0কে অন থেকে ছোট একটা সংখ্যা দ্বারা তুমি গুণ করছো, গুণ করলে এই গুণফলটা কি হবে, এই সংখ্যা থেকে ছোট হয়ে যাবে। তার মানে এইখানে L0 বড়, L হচ্ছে ছোট, L0 বড়, L হচ্ছে ছোট। এখন যদি বলি কোনটা স্থির অবস্থায় কোনটা গতিশীল অবস্থায়, কি বলছি, মানে আইনস্টাইন বলছে হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা হচ্ছে সংকোচন হবে, দৈর্ঘ্যের সংকোচন মানে গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা ছোট হবে। তার মানে আমরা বলতে পারি L হচ্ছে গতিশীল অবস্থায়, L0 হচ্ছে স্থির অবস্থায়। ওকে, আচ্ছা, এবার যদি আমরা সময়ের আপেক্ষিকতা বলি, সময়ের আপেক্ষিকতায় বলা হয়েছে কাল দীর্ঘায়ন, যেটা সূত্র হচ্ছে T = T0 ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার।
এটাও সেমভাবে টি হচ্ছে বড়, টি নট থেকে ছোট। এবার ভর বৃদ্ধি, সময় বৃদ্ধি, দৈর্ঘ্যের সংকোচন। তাহলে সময় যদি বৃদ্ধি হয় তাহলে সময়টা বৃদ্ধি মানে হচ্ছে এখানে পর্যায়কালটা বৃদ্ধি পাচ্ছে, বোঝা গেছে? সময় বৃদ্ধি মানে পর্যায়কাল বৃদ্ধি। সো আমরা এইটা নিয়ে একটু কথা বলি। সে এইটা হচ্ছে একটা সেকেন্ড দোলক। এটা কি একটা সেকেন্ড দোলক? সে এইখানে সেই পেন্ডুলামটা ঝুলানো আছে, এই পেন্ডুলামটা ঝুলানো আছে, এখানে একটা বব ঝুলানো আছে, এই সেই ঘড়িটা। যদি এই ঘড়িতে সময় দেয় কীভাবে, এইখান থেকে এই জায়গায় ববটা যদি চলে যায় তার মানে হচ্ছে ঘড়িতে একটা অর্ধদোলন দিছে, আর ঘড়িতে একটা অর্ধদোলন মানে হচ্ছে ঘড়ির 1 সেকেন্ড। আবার যদি এইখানে আসে তাহলে সেই ঘড়ি অনুযায়ী 2 সেকেন্ড, ঘড়ির 2 সেকেন্ড, সেকেন্ডের কাটা 2 ঘর সরে যাবে, 1 ঘর 2 ঘর সরে যাবে। এইবার দেখো জেনারেল অবস্থায় যখন ঘড়িটা স্থির থাকে, জেনারেল অবস্থায় পর্যায়কাল হচ্ছে বাস্তবে হচ্ছে 2 সেকেন্ড। জেনারেল অবস্থায় পর্যায়কাল কত? 2 সেকেন্ড। তার মানে যাইতে লাগতেছে 1 সময়। তার মানে এইখানে যে একটা অর্ধদোলন মানে একটা ঘড়ির, এই ঘড়ির সেকেন্ডে কাটা 1 সেকেন্ড ঘুরে যাচ্ছে, সরে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে বাস্তবে 1 সেকেন্ড। আবার এইখানে আসলো তাহলে সেকেন্ডে কাটা আর 1 ঘর সরলো, বাস্তব হচ্ছে 2 সেকেন্ড। তার মানে আমরা বলতে পারতেছি যদি ঘড়ি স্থির থাকে তাহলে এটা একদম ঠিক সময় দেয়। এটা মানে 2 সেকেন্ড, পর্যায়কাল 2 সেকেন্ড থাকে, একটা অর্ধদোলন দিতে 1 সেকেন্ড লাগে। সো এখানে 1 সেকেন্ড পাস হয়, আবার আর একটা অর্ধদোলন দিতে আর 1 সেকেন্ড লাগে, ঘড়িতে 2 সেকেন্ড পার হয়। এইবার মনে করো ঘড়িটা যদি তোমার গতিশীল থাকে, গতিশীল থাকলো তো আইনস্টাইন কি বলছে? কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন মানে এই যে সময়টা মানে পর্যায়কালটা হচ্ছে বৃদ্ধি পাবে। সে গতিশীল অবস্থায় এই পর্যায়কালটা চেঞ্জ হয়ে গেছে হচ্ছে তোমার কত বলবো, পর্যায়কালটা হয়ে গেছে হচ্ছে 3 সেকেন্ড। ক্লিয়ার? পর্যায়কালটা হয়ে গেছে 3 সেকেন্ড। তার মানে এইখান থেকে গিয়ে আবার ফিরে আসতে সময় লাগতেছে 3 সেকেন্ড। এবার তুমি দেখো তো তাহলে যাইতে কত সেকেন্ড সময় লাগতেছে? যাইতে হচ্ছে সময় লাগতেছে তোমার 1.5 সেকেন্ড। তার মানে বাস্তবে 1.5 সেকেন্ড পার হয়ে গেছে, বাট এই ঘড়িতে দিছে একটা মানে ঘড়ির সেকেন্ডে একটা 1 ঘর সরছে, তার মানে ঘড়িতে হচ্ছে 1 সেকেন্ড সরছে। আবার ফিরে আসলো, তার মানে বাস্তবে আরও 1.5, তাহলে ঘড়ির সেকেন্ডে একটা আর 1 ঘর সরে গেছে, বোঝা গেছে? তাহলে বাস্তবে দেখো তো বাস্তবে 3 সেকেন্ড হয়ে গেছে, কিন্তু এই ঘড়িতে হয়েছে হচ্ছে 1 + 1 মানে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে মহাকাশচারী, এই ঘড়িটা যদি মহাকাশে যায়, মহাকাশচারী কি দেখবে? মহাকাশচারী যদি এরকম চলতে থাকে, ও তো 2 বছর পর আমাদের পৃথিবীতে 2 বছর না, মনে করো পৃথিবীতে যদি 10 বছর পার হয়ে যায়, ওর ঘড়িতে কি? ওর ঘড়ি স্লো হয়ে যাচ্ছে না আস্তে আস্তে? দেখা গেছে ওর ঘড়িতে হচ্ছে 8 বছর পার হয়েছে, বোঝা গেছে? এই যে এইখানে হচ্ছে পোলাপান ঝামেলাটা লাগায় যে কাল দীর্ঘায়ন। তো প্রশ্ন হচ্ছে ভাই কাল দীর্ঘায়ন মানে পৃথিবীতে যে সময়, তাহলে মহাকাশের সময়টা তো বেশি হওয়ার কথা। কিন্তু আমরা একাডেমিকে দেখে আসতাম যে হচ্ছে বাবা মেয়েকে রেখে ঘুরতে যাইতো, সে দেখা গেছে বাবার নির্দিষ্ট সময় পরে এসে বাবার বয়স হচ্ছে ছোট হয়ে গেছে। তো কাল দীর্ঘায়নে বাবার বয়স কেমনে ছোট হয়? কাল তাহলে তো বাবার বয়সটা বড় হওয়ার কথা ছিল। জিনিসটা ওইটা না, জিনিসটা হচ্ছে কাল দীর্ঘায়ন মানে হচ্ছে পর্যায়কাল বৃদ্ধি পাবে। এই যে কাল দেখো দীর্ঘায়ন হয়েছে, আগে যদি 2 সেকেন্ড ছিল এখন হচ্ছে 3 সেকেন্ড, এই জন্য বলা হয়েছে কাল দীর্ঘায়ন। এখন পর্যায়কাল যদি বৃদ্ধি পায় তাহলে সেই সময়টা কী হচ্ছে? সময়ের মানটা হচ্ছে হ্রাস পাচ্ছে, বুঝাইতে পারছি? তার মানে কাল দীর্ঘায়ন বলতে বোঝাচ্ছে পর্যায়কালটা বৃদ্ধি পাবে আর সময়ের মানটা হ্রাস পাবে। তার মানে আমাদের পৃথিবীতে যদি হচ্ছে তোমার 50 বছর পার হয়ে যায়, ওই ঘড়িতে পর্যায়কালটা বৃদ্ধি পাইছিল, তার মানে ওই ঘড়িতে হচ্ছে স্লো আস্তে আস্তে চলছিল, তো ওই ঘড়িতে দেখা গেছে হচ্ছে দেখা যাবে 30 বছর পার হয়েছে, বোঝা গেছে? সো আমরা এমসিকিউর সময় এটা খেয়াল রাখবো যে আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী কাল দীর্ঘায়ন। আর যখন ম্যাথ করব, ম্যাথের ক্ষেত্রে যদি কখনো পর্যায়কাল বলে তাহলে পর্যায়কালের মানটা হচ্ছে বৃদ্ধি করব, বাট বাকি সকল ক্ষেত্রে মানটা হচ্ছে ছোট করব। সে পৃথিবীতে যদি 50 বছর হয়, মহাকাশে কত বছর? মহাকাশে অবশ্যই 50 থেকে কম উত্তর হবে, মানে যেটা 50 থেকে ছোট সেটা আমাদের উত্তর হবে। তাহলে আমরা যদি নেক্সট পার্টে যাই, আচ্ছা কিছু এই জায়গা থেকে মানে আমরা যদি কিছু আচ্ছা এখন যদি হচ্ছে আমরা বেগটা দেখি, দেখো আমরা এখান থেকে একটা সূত্র শিখছিলাম m = m না √1 - v²/c²। তো আমরা তো চাচ্ছি এখান থেকে হচ্ছে বেগের মানটাকে বের করব। তাহলে আমরা বেগের মানটা কীভাবে লিখতে পারি? √1 - v²/c²। এই পার্টটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে কত থাকলো? m0 / m। এবার উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দিই তাহলে √1 - v²/c² = m0 / m তার হোল স্কোয়ার। আচ্ছা এখান থেকে যদি হচ্ছে আমরা v/c তার হোল স্কোয়ারের মানটা লিখি তাহলে এটা কত হবে? 1 - m0 / m তার হোল স্কোয়ার। আচ্ছা এরপরে যদি আমরা রুটটাকে স্কোয়ারটাকে এই পাশে নিয়ে যাই তাহলে v/c = কত আসবে? √1 - m0 / m তার
হোল স্কোয়ার, এটার উপর রুট ওভার আছে। এর পরের পার্টে যদি আমরা সিটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে সি এই নিচ থেকে হচ্ছে এখানে চলে যাবে। তাহলে আমরা এটাকে একবারে যদি লিখি, একবারে এই যে সিটা এখানে যে গুণ হইতো, এই যে সি এটা লিখতে পারি। তার মানে বেগের মানটা ভি ইজ ইকুয়াল টু রুট ওভার সি ইন্টু রুট ওভার 1 মাইনাস এম নট স্কোয়ার ডিভাইড বাই এম। এবার এল এর ক্ষেত্রে এভাবে করা যায়, বা তুমি যদি টি নিয়ে করো টি এর ক্ষেত্রে এভাবে করা যায়। এবার দেখো তো এইটা হচ্ছে কি, এই এম নটটা কি ছোট ভরটা না, আর এমটা কি, এমটা হচ্ছে বড় ভর। তাহলে আমরা যদি একবার এটাকে লিখতে চাই, আমরা একবার এইভাবে বলতে পারি না যে বেগ ইজ ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার 1 মাইনাস ছোট তথ্য ডিভাইডেড বাই বড় তথ্য। সময়ের জন্য হইতে পারে, এটা দৈর্ঘ্যের জন্য হইতে পারে। যদি তোমাকে দুইটা দৈর্ঘ্য দিয়ে দেয় যে একটা দৈর্ঘ্য হচ্ছে 3 আর একটা দৈর্ঘ্য 6, তোমাকে বললো বেগ কত, বোঝা গেছে বেগ কত, তাহলে কী করবো, সি ইন্টু রুট ওভার 1 মাইনাস ছোট তথ্য ডিভাইড বাই বড় তথ্য তার হোল স্কোয়ার, এটা ক্যালকুলেশন করবো। তাহলে আমরা এই সূত্রটাকে চাইলে এইভাবে মনে রাখতে পারি, ভি ইজ ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার 1 মাইনাস ছোট ডিভাইডেড বাই বড় তার হোল স্কোয়ার, বোঝা গেছে। তো এইটা দিয়ে আমাদের ম্যাথ করতে ইজি হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিছু মান মুখস্থ করব, মানে একটু এই মানগুলো যদি তোমার মুখস্থ থাকে তাহলে হচ্ছে তোমার জন্য এই মানে জিএসটিতে যে ম্যাথগুলো আসবে বা ক্যালকুলেটর না থাকবে না, এরকম ভার্সিটিতে যে ম্যাথগুলো আসবে সেগুলো করতে তোমার জন্য ইজি হবে। তো আমরা এই মানগুলো মুখস্থ রাখবো। কখনো যদি তোমাকে ভি ইজ ইকুয়াল টু রুট 3/2c বলে দেয়, তাহলে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মান হবে হচ্ছে 0.5, বোঝা গেছে। এই পার্টটাই তো আমাদের ক্যালকুলেশন করতে প্রবলেম, এই পার্টটাই তো আমাদের ক্যালকুলেশন করতে প্রবলেম। সো এই মানটা যদি আমরা সামহাউ জেনে যাই তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি ইজ ইকুয়াল টু রুট 3/2c হলে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মান হচ্ছে 0.5। তাহলে এটা যদি 0.5 হয়, আমরা যদি বলি এম ইজ ইকুয়াল টু, আমরা জানি কি এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এবার দেখো এইটুকের পার্ট যদি 0.5 হয়, তার মানে একটার ডাবল এরকম হবে না, মানে 1:2 অনুপাত হবে। সো একটা ভর যদি হয় তোমার 3 কেজি, তাহলে আর একটা ভর কত হবে, আর একটা ভর 6 কেজি হবে। এখন পৃথিবীতে ভর যদি হয় 3 কেজি, তাহলে মহাকাশে ভর হবে 6 কেজি, মানে গতিশীল অবস্থায় ভর হবে 6 কেজি, বোঝা গেছে। সো একটা সময় যদি হয় তোমার 3 ইয়ার্স, তাহলে আর একটা সময় হবে হচ্ছে 6 ইয়ার্স, কারণ যে 0.5 অনুপাতটা কত, যে এইখানে এটা হচ্ছে 0.5, তাহলে 0.5-এর সাথে গুণ ভাগ করলে একটা ডাবল বা অর্ধেক হয়। সেই ক্ষেত্রে দেখো তাহলে এই দুটার মধ্যে কোনটা পৃথিবীতে আর কোনটা মানে গতিশীল অবস্থায়। আমরা জানি গতিশীল অবস্থায় সেই সময়ের মানটা হচ্ছে হ্রাস পায়, তার মানে পৃথিবীতেও যদি 6 হয় গতিশীল অবস্থা হবে 3। আবার দৈর্ঘ্যের ক্ষেত্রে একটা দৈর্ঘ্য যদি 10 হয়, তাহলে আর একটা দৈর্ঘ্য মনে করো 5 মিটার। তাহলে আমি যদি বলি কোনটা পৃথিবীতে আর কোনটা মহাকাশে, তাহলে মহাকাশে বলতে হচ্ছে কোনটা গতিশীল অবস্থায়। তাহলে আমরা জানি গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা হচ্ছে সংকোচন হয়, তাহলে পৃথিবীতে হচ্ছে 10, গতিশীল অবস্থায় হচ্ছে 5, এই মানগুলো আছে। তাহলে আমরা এই মানগুলো হচ্ছে ধরে নেওয়া। তো আমরা বলতে পারি যে হচ্ছে যদি ভি ইজ ইকুয়াল টু রুট 3/2c হয়, তাহলে এই যে মানগুলো থাকবে দেখবা মানগুলো একটার একটা ডাবল, কারণ এই অনুপাত হচ্ছে 0.5। আবার ভি ইজ ইকুয়াল টু যদি তোমার 0.8c হয়, তাহলে এইটুকুর মান হচ্ছে তোমার 0.6, বোঝা গেছে। আর ভি ইজ ইকুয়াল টু যদি তোমার 0.6 হয়, তাহলে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মান হচ্ছে 0.8। তো এই মানগুলো যে সবসময় এইভাবে দেওয়া থাকবে এরকম কিছু না, তো তোমাকে অনেক সময় এইভাবেও দেওয়া থাকতে পারে, রুট 3/2c ইজ ইকুয়াল টু এই মানটা মুখস্থ রাখবা। মানে যদি হচ্ছে তোমাকে বেগের মান 2.6 ইন্টু 10⁸ দেয়, তাহলে এই পুরা পার্টের মান কত পাবো, এটা মানে কি, এটা মানে রুট 3/2c না। তাহলে আমরা জানি এইটা হইলে একটা ডাবল হয়, মানে অনুপাত এটা হচ্ছে 0.5, এতে এই পুরা বড় পার্টটা রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার, এটা হচ্ছে 0.6। তার মানে কখনো যদি বেগের মান তুমি দেখো হয় রুট 3/2c অথবা সেটার মান মানে হচ্ছে 2.6 ইন্টু 10⁸ দেখো, তাহলে মনে রাখবা একটা তথ্য আর একটা তথ্যের ডাবল হবে। সেই একটা যদি 10 বছর হয়, সে আর একটা হবে হয় 20 বছর, বা হচ্ছে 10-এর অর্ধেক 5 বছর, মানে এরকম ডাবল সম্পর্ক থাকবে। আর 0.8 হইলে সে মানে 0.8 মানে হচ্ছে তাহলে এই যে যদি 2.4 ইন্টু 10⁶ দেখো, 10⁸ দেখো, তাহলে দেখবা একটা যদি তোমার মানে সেটার অনুপাত হবে হচ্ছে 0.6, তার মানে একটা যদি হয় তোমার 10 আর একটা হবে 6, বোঝা গেছে। সে একটা যদি হয় 100, তাহলে আর একটা হবে 60, মানে এইভাবে অনুপাতটা চেঞ্জ হবে। আবার যদি ভি ইজ ইকুয়াল টু 0.6c হয়, তাহলে 0.6c এর মান কত, তোমাকে 0.6cও বলতে পারে অথবা 1.8 ইন্টু 10⁸ বলতে পারে। তো এই মানগুলো নিয়ে যদি তুমি ম্যাথ করো, দেখো তুমি যদি এইভাবে করতে যাও 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার, এই ভি এর মান সি এর মান বসায় যদি তুমি ক্যালকুলেশন করতে যাও, তোমার অনেক পেইন হয়ে যাবে, এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না, মানে করতে পারবা কিন্তু অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে আমি হচ্ছে মানটা ডিরেক্টলি মুখস্থ করে ফেলবো। যেমন আমি যদি তোমাকে বলি কোনো কিছু 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল,
বললাম এর স্থির অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তাহলে এত বেগে গতিশীল হলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত? তাহলে দেখো তো এইটার মান তুমি জানো না? যদি এ আকারে থাকে তাহলে সেই অনুপাতটা, এই অনুপাতটা কত হয়? 0.8 অনুপাত হয় না? তার মানে একটা যে স্থির অবস্থায় দৈর্ঘ্য যদি হচ্ছে তোমার 100 হয়, তাহলে আমরা জানি গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কী হবে? গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কম হবে, আর অনুপাত হচ্ছে 0.8, তাহলে কমে হচ্ছে এই যে 80 মিটার হবে। বুঝা গেছে? এইভাবে আমরা দেখে দেখে উত্তর বলে দিব। আচ্ছা, আমরা এবার কিছু ম্যাথ প্র্যাকটিস করি, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথম ম্যাথটায় দেখো কি বলছে, একটি মহাশূন্যযান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে অতিবাহিত 2 দিন পৃথিবীতে 4 দিনের সমান হবে। দেখো কি বলছিলাম, যদি একটা আর একটা ডাবল দেখো তাহলে বেগের মান কত? √3/2c, একদম ডিরেক্ট মুখস্থ। এই দেখো বি এর মান √3/2c। এখন তুমি যদি বের করতে চাও, বের করতে পারবো কি? v = c × √1 - ছোট ডিভাইডেড বাই বড়। ছোট কত? 2, ডিভাইড বাই বড় কত? 4, তার উপর হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে তোমার এই যে √3/2c চলে আসবে। আর আমি বলেই দিছি, যদি একটা আর একটা ডাবল দেখো, দুইটা তথ্যের ভিতর একটা যদি আর একটা ডাবল দেখো, চোখ বন্ধ করে উত্তর দাগায় দিবা √3/2c। অথবা তুমি যদি হচ্ছে এই যে এই মান দেওয়া থাকে তাহলে 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। নেক্সট কি বলছে, একটি মহাশূন্যযান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে অতিবাহিত 2 দিন পৃথিবীতে 4 দিনের সমান হবে। এই দেখো আবার সেম ম্যাথ আসছে, এটা সেম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই দেখো একটা একটা ডাবল, তার মানে এইটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4, তাহলে বেগ কত? বেগ হচ্ছে √3/2c, এত বেগে গতিশীল। এবার দেখো অপশনে কিন্তু √3/2c নাই, তাহলে আমরা কি জানি? এই যে এখানে আমরা কি শিখছি? আমরা শিখছি √3/2c মানে কত? 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে এটার উত্তর হবে হচ্ছে 2.6 × 10⁸, সরি এগুলো হচ্ছে 8, এটা হচ্ছে 10⁻, এই সবগুলো হচ্ছে 10⁸, 10⁸, এটা হচ্ছে 10⁸, তাহলে 2.6 × 10⁸। তার মানে এটার উত্তর হচ্ছে এ নম্বর। দেখো এটা কিন্তু করার কোনো দরকারই হচ্ছে না, একটা একটা ডাবল দেখলে √3/2c। অথবা তুমি যদি করতে চাও, তোমার যদি বিশ্বাস না হয় এইভাবে করতে পারো, যে কনফিডেন্স দরকার, এইভাবে করতে পারো তুমি। v = c × √1 - ছোট ডিভাইডেড বাই বড় তার হোল স্কোয়ার। নেক্সট এরপরটা বলছে, একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্যে বরাবর মহাশূন্যে এত সি বেগে নিক্ষেপ করা হলে একজন স্থির দর্শকের কাছে এর দৈর্ঘ্য কত হবে? দেখো তো আমি বেগের মান কত বলছি? বেগের মান হচ্ছে বলছি 0.6। এখন আমি বলছিলাম যদি v = যদি 0.6 হয়, তাহলে √1 - v²/c², এই পার্টটার মান কত? এই পার্টটার মান 0.8 না? তার মানে অনুপাতটা কেমন হবে? একটা যদি 100 হয় তাহলে আরেকটা হবে 80, একটা যদি অন হয় তাহলে আরেকটা হবে 0.8, এরকম হবে। তাহলে দেখো একটি মিটার স্কেল, তাহলে মিটার স্কেলের দৈর্ঘ্য কত? 1 মিটার। ওকে, এবার দেখো হ্যাঁ, তাহলে স্থির দর্শকের কাছে এর দৈর্ঘ্য কত মনে হবে? মানে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত মনে হবে? এত বেগে গতিশীল হলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত হবে? এবার দেখো গতিশীল অবস্থায় আমরা কি জানি? দৈর্ঘ্যটা কি? সংকোচন হবে। এবার সংকোচন হইল, আর অনুপাতটা হচ্ছে 0.8, তাহলে অনের সাথে যদি 0.8 গুণ করো উত্তর কত? 0.8, মানে এইটা উত্তর। বুঝাইতে পারছি? এটা ম্যাথ করার কোনো দরকারই নেই। নেক্সট এরপরটা বলছে, কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? সেম ম্যাথ চলে আসছে। দেখো সবগুলা কিন্তু কোনো না কোনো জায়গায় আসা ম্যাথ। তো তোমাকে যে ম্যাথগুলো দিচ্ছে, দেখো প্রথমটা রাজশাহী ইউনিভার্সিটি, পরটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। সবগুলাই কিন্তু এমন প্যাটার্ন অনুযায়ী দিছে যেগুলো হচ্ছে করা পসিবল। সো অনেকে বলে ভাই এটা ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবো? এই ম্যাথ তোমার এমনভাবেই দিবে যেটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করা পসিবল। তার কি বলছে, কত বেগে চললে একটি রকেটের দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? তার মানে অর্ধেক মানে কত? 1:2 অনুপাত না? একটা যদি অন হয় আর একটা হচ্ছে তার অর্ধেক, অনুপাত কত? 1:2। তাহলে অনুপাত যদি 1:2 হয়, বেগ কত? √3/2c। এই যে এটা উত্তর, √3/2c। বোঝা গেছে? নেক্সট পরেরটা যদি আমরা দেখি কি বলছে, একটি কণা ভি বেগে চলে যাতে তার ভর স্থির ভরের দ্বিগুণ হয়। দেখো ভর স্থির ভরের দ্বিগুণ, তার মানে দ্বিগুণ মানে কি? একটা যদি অন হয় আর একটা হচ্ছে 2, 1:2 অনুপাত। বলছে কি, যদি সি আলোর বেগ হয় তবে কোনটি সঠিক? তারপরে কোনটি সঠিক? বেগ চাইছে, v = কত এটা চাইছে। তো আমরা কি জানি, যদি আলো মানে একটা ডাবল হয় বা একটা অর্ধেক হয়, 1:2 অনুপাত হয়, তাহলে বেগ হচ্ছে √3/2c। এই যে এটা উত্তর সি। এটা হচ্ছে জিএসটিতে প্রত্যেকটা ম্যাথ কোথাও না কোথাও আসা। সো এই বেগ যদি তুমি বের করতে চাও অনেক মানে সময় লাগবে, বাট আমরা এই মানগুলো যদি এইভাবে আমরা ট্রিক্স অনুযায়ী করি তাহলে আমাদের ইজি হয়ে যাচ্ছে। নেক্সট, একটি ট্রেনের স্থির অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। দেখো স্থির অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। এটি অতি উচ্চ বেগে এত মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়।
সুড়ঙ্গের দুই প্রান্তে অবস্থিত পর্যবেক্ষক লক্ষ্য করেন যে একটি মুহূর্তে ট্রেনের দৈর্ঘ্য ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান হয়। স্থির অবস্থায় তার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তাহলে গতিশীল অবস্থায় একটা মুহূর্তে তার দৈর্ঘ্য হচ্ছে সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান, তার মানে 80 মিটার। একটা হচ্ছে 100 মিটার আর একটা হচ্ছে 80 মিটার। এরপরে বলছে সি এর এককে ট্রেনটির বেগ কত। ট্রেনটির বেগ ভি ইজ ইকুয়াল টু কত, এটা চাইছে। এবার আমি যদি তোমাকে একটু মনে করার ট্রাই করাই, যে হচ্ছে আমি বলছিলাম ভি ইজ ইকুয়াল টু যদি তোমার 0.6 সি হয়, তাহলে √1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ারের মান হচ্ছে তোমার 0.8। বোঝা গেছে? ভি ইজ ইকুয়াল টু যদি তোমার 0.6 সি হয়, তাহলে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মান হচ্ছে 0.8। এবার দেখো তো এখানে অনুপাতটা কত, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 80, তার মানে অনুপাতটা কত, 0.8 না? বোঝা গেছে? এই দেখো 0.8, এটা মিলছে। এইটা যদি মেলে তাহলে বেগের মান কত হয়, ডিরেক্টলি বলো বেগের মান কত হয়? বেগের মান হচ্ছে 0.6 সি। এই যে 0.6 সি, এটা উত্তর। বুঝাইতে পারছি? এগুলো এই রিলেটেড ডি তোমাদেরকে দিবে, তোমাকে মানটা এমনভাবেই দিবে যেন ইজিলি করা যায়। দেখো এটা কিন্তু ডিউ 22-23 আসছে, মানে লাস্ট ইয়ারের আগের বছরে আসছে। বোঝা গেছে? নেক্সট, 2 কেজি ভরের একটি বস্তুর গতিবেগ হচ্ছে 1/3 সি হলে গতিশীল অবস্থায় বস্তুটির ভর কত। এবার গতিশীল অবস্থায় ভর কত চাইছে, তাহলে আমরা কি জানি, ভর গতিশীল অবস্থায় ভর কি হবে, ভর হচ্ছে বৃদ্ধি পাবে। ভর কি হবে? ভর হচ্ছে বৃদ্ধি পাবে। তার মানে উত্তরটা হচ্ছে এই যে তোমার 2 থেকে বড়, এই 2টা হচ্ছে তোমার ছোট ভরটা, এই 2টা কি ছোট ভরটা, তোমাকে চাইছে বড় ভরটা। দিয়ে দিছে কি, তোমাকে দিয়ে দিছে হচ্ছে ভি এর মান, এই যে ভি এর মান দিয়ে দিছে। তা দেখো তো আমরা যে শর্টকাটটা শিখছিলাম, ভি ইজ ইকুয়াল টু কি ছিল, সি ইন্টু √1 মাইনাস ছোট ডিভাইডেড বাই বড়। এখানে ছোট বেগটাই তো যে 2 নাকি, তাহলে 2কে ধরলাম ডিভাইডেড বাই বড়। বড়টাকে আমি কি ধরুই, বড়টাকে মনে করো এক্স ধরো, তার হোল স্কোয়ার। এটা কি বোঝা গেছে? সেই সূত্রটা আমরা লিখছি। তো আমাকে এখানে যে বড় তথ্যটাই দরকার, মানে এক্স এর মান দরকার। তাহলে দেখো ভি স্কোয়ারের মান, সরি ভি এর মান কত দিছে, ভি এর মান 1/3 সি না? তো এটাকে যদি আমি একবারে স্কোয়ার করে নিই, ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, আর এখানে থাকলো 1 মাইনাস 2 ভাগ এক্স তার হোল স্কোয়ার। বোঝা গেছে? আমি স্কোয়ার উঠাই দিছি আর কি। তো এবার দেখো এখানে থাকলো কত, 1/9, সি স্কোয়ার কাটা, ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 ভাগ এক্স তার হোল স্কোয়ার। তাহলে আমরা এরপরেটাই বলতে পারি হচ্ছে 2 ভাগ এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার আসতেছে হচ্ছে 1 মাইনাস 1/9। তাহলে 2 ভাগ এক্স ইজ ইকুয়াল টু কত আসে, √8/9। এই যে এখানে আমি বিয়োগ করছি আর এটাকে এই পাশে নিয়ে গেছি। তাহলে আমি যদি একটু উল্টাই দেই, x/2 ইজ ইকুয়াল টু কত হবে দেখো তো, এই √9 উপরে যাবে, √9 মানে কত 3, আর √8 মানে কত 2√2। ওকে, তাহলে এটাকে যদি আমি ওই সাইডে নিয়ে যাই, x ইজ ইকুয়াল টু, দেখো এটা কাটা যাবে, x ইজ ইকুয়াল টু হবে কত 3/√2। তার মানে এইটার উত্তর হচ্ছে তোমার x ইজ ইকুয়াল টু 3/√2 কেজি। এই যে ডি নম্বর উত্তর। আশা করি বোঝা গেছে। নেক্সট, পরেরটা বলছে দৈর্ঘ্য বরাবর গতিশীল একটি মিটার স্কেলের ভর এর স্থির ভরের দ্বিগুণ। দৈর্ঘ্য বরাবর গতিশীল একটি মিটার স্কেলের ভর এর স্থির ভরের দ্বিগুণ, তার মানে একটার ডাবল চলে আসছে, একটার ডাবল চলে আসছে। তাহলে বেগের মান কত, ভি এর মান কত, ভি ইজ ইকুয়াল টু √3/2 সি, এটা আমি জানি। এবার কি বলছে, গতিশীল অবস্থায় এর আপেক্ষিক দৈর্ঘ্য কত মিটার। এবার দেখো এই বেগে যদি গতিশীল হয় তাহলে যে কোনো তথ্য একটা ডাবল হবে, তার মানে দৈর্ঘ্য একটা ডাবল বা অর্ধেক এই রিলেটেড হবে। বোঝা গেছে? এবার আসি, আমরা জানি মিটার স্কেলের দৈর্ঘ্য হচ্ছে তোমার 1 মিটার, তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা কত হবে। গতিশীল অবস্থায় আইনস্টাইন কি বলছে, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কি হয়, দৈর্ঘ্যের ছোট হয় না, ভর বৃদ্ধি সময় বৃদ্ধি মানে পর্যায়কাল বৃদ্ধি, আর দৈর্ঘ্যের কি হয়, সংকোচন হয়। স্থির অবস্থায় দৈর্ঘ্যটা যদি 1 মিটার হয়, তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা কি হবে, 1 থেকে ছোট হবে। এবার কত ছোট হবে, আমি জানি বেগ ইজ ইকুয়াল টু, যে এইটা হইলে অনুপাত হয় কত, একটা ডাবল বা অর্ধেক হয়ে যায়, তার মানে ছোটো হয়ে এটার অর্ধেক হয়ে যাবে, তার মানে 0.5 মিটার হয়ে যাবে। বোঝা গেছে কি? তার মানে এটার উত্তর হচ্ছে 0.5 মিটার। নেক্সট, পরেরটা বলছে এম ভরের কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হলে এর ভর কত হবে। তাহলে আমরা আলোর বেগে যদি সমান হয়, আমরা কি জানি, ভর এম ইজ ইকুয়াল টু m0 ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এবার দেখো বেগ হচ্ছে আলোর বেগের সমান, তার মানে এই ভি এর মান কি, সি এর সমান, তাহলে সি স্কোয়ার ভাগ সি স্কোয়ার কত হবে, 1 মাইনাস 1 মানে কত 0, তার মানে পুরা জিনিসটা আমার কত হচ্ছে 0, তার মানে সামথিং ভাগ 0 এম সামথিং ভাগ 0, এটার মান কত আসতেছে, ইনফিনিটি। তার মানে এটার উত্তর হবে হচ্ছে ইনফিনিটি। বোঝা গেছে? নেক্সট,
বলছে গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ি অপেক্ষা কিভাবে চলে। আইনস্টাইন বলছে গতিশীল অবস্থায় পর্যায়কালটা হচ্ছে বৃদ্ধি পাবে। পর্যায়কাল কী হবে? বৃদ্ধি পাবে। আমি প্রথমেই যেটা বললাম, দেখো এই যে পর্যায়কাল বৃদ্ধি পাচ্ছে, তার মানে সেকেন্ড দোলক যদি হয়, এই যে পেন্ডুলাম, তার মানে এই দিকে যাবে আসবে, যাওয়া আসা হচ্ছে পর্যায়কাল। তাহলে পর্যায়কাল হচ্ছে জেনারেলভাবে সেকেন্ড দোলকের 2 সেকেন্ড। এবার দেখো যদি গতিশীল থাকে তাহলে এই পর্যায়কালটা কী হবে? পর্যায়কালটা বেড়ে মনে করো 3 সেকেন্ড হয়ে গেছে। তাহলে 3 সেকেন্ড হলে দেখো আগে ওর হাতে সময় ছিল, গিয়ে আসতে সময় ছিল হচ্ছে 2 সেকেন্ড, এখন ওর সময় আছে হচ্ছে গিয়ে আসতে সময় আছে হচ্ছে 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড যদি থাকে তাহলে দেখো তো আগে ওর গিয়ে আসার জন্য 2 সেকেন্ড আর এখন হচ্ছে 3 সেকেন্ড, তাহলে এখন অবশ্যই স্লো যাবে না, ওর হাতে তো অনেক সময় আছে, তার মানে স্লো যাচ্ছে, যাইতে 1.5 সেকেন্ড, আসতে 1.5 সেকেন্ড, আসতে 1.5 সেকেন্ড। তার মানে আগে যেভাবে চলতো এখন ঘড়িটা কীভাবে চলবে? এখন ঘড়িটা হচ্ছে ধীরে ধীরে চলবে, ধীরে চলে। আশা করি বুঝতে পারছো। তো এইটাই হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি, মানে আপেক্ষিকতা পার্টটা, এইগুলোর বাইরে কিছুই আসবে না। আপেক্ষিকতার পার্টটা আমরা দেখানোর চেষ্টা করছি যে কীভাবে এখান থেকে ক্যালকুলেটর ছাড়া খুব সহজে করা যায়, ক্যালকুলেটর ছাড়া কীভাবে খুব সহজে করা যায়। তুমি এইভাবে যে কোনো ম্যাথ ট্রাই করো, যে কোনো ম্যাথ এটা এইভাবে করা পসিবল। আচ্ছা, নেক্সট আমাদের একটা কুইজ আছে এখানে। কুইজের অ্যান্সারটা তোমরা হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তুমি এই পেজে আমাদেরকে মেসেজ দিয়ে জানাতে পারো, অথবা এই ভিডিওতে তুমি কমেন্ট করে জানাতে পারো। তো আশা করি সকলে ক্লাসটি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।